রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজ আমরা তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের। কাদের জন্য? ক্লাস 10-এর জন্য। আমাদের যারা ক্লাস টেনের স্টুডেন্ট আছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা। কারণ কি, এই ভিডিওতে আমরা কোনো প্রশ্নের উত্তর আলোচনা করব না, কোনো টপিক আলোচনা করব না। তোমরা যারা 2026-এ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য এই ভিডিওটা। 2026-এ যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের বাংলা থেকে কোন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, 2026-এ মাধ্যমিকে যে প্রশ্নগুলো কমন আসার সম্ভাবনা রয়েছে, সেই রকমই একটা সাজেস্টিভ আমরা ভিডিও আজ তোমাদের সামনে নিয়ে আসছি। তো এখানে যে অধ্যায়গুলো থেকে দেখো, যে অধ্যায়গুলো থেকে এবার পড়ার সম্ভাবনা বেশি, প্রশ্ন 5 মার্কসের প্রশ্ন, সেই অধ্যায়গুলো থেকে কোন ধরনের প্রশ্নগুলো আসবে এটা একটা সাজেশন হিসেবে তোমরা নিতে পারো। তার মানে আমি এটা কখনোই বলবো না যে এইগুলোই তোমাদের সবকিছু এইগুলোর মধ্যে থেকেই চলে আসবে, তবে এইগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। তো দেখো কোন অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন আসবে এবং কোন অধ্যায়গুলো তোমরা এই বছর বেশি গুরুত্ব সহকারে দেখে যাবে পরীক্ষার আগে, সেইগুলো দেখো। প্রথমে অধ্যায় কি, জ্ঞানচক্ষু, গল্প থেকে। এই পার্টটা, এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ তোমাদের যে গল্পগুলো থেকে। গল্প তোমাদের অনেকগুলো রয়েছে, তার মধ্যে এখানে দেওয়া হয়েছে জ্ঞানচক্ষু, বহুরূপী এবং পথের দাবি। এই তিনটি গল্প থেকে আমরা তোমাদের প্রশ্ন দিচ্ছি। এখান থেকে আসার সম্ভাবনাটা খুব বেশি, এই 3টে অধ্যায় থেকে এবার আসার সম্ভাবনা খুব বেশি। তো তোমাদের একটা মাত্র 5 মার্কসের লিখতে হবে, তার মধ্যে তোমাদের অনেকগুলো গল্প রয়েছে, এই 3টে অধ্যায়ের উপরে তোমরা বেশি গুরুত্ব দেবে। আর এই 3টে অধ্যায়ের কোন প্রশ্নগুলো বেশি গুরুত্ব দেবে দেখো। প্রথম আছে কি, তপনের চরিত্র আলোচনা করো। জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্র আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন কি আছে, কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলেছিল। তপন কুমার রায় তার জ্ঞানচক্ষু কিভাবে খুলেছিল সেটা তোমাদের রেডি করে রাখতে হবে, সেটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কি, আজ তার জীবনের সব থেকে দুঃখের দিন। কোন দিনটিকে কেন তপনের সব থেকে দুঃখের বলে মনে হয়েছিল, এই প্রশ্নটাও তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। এই ধরনের প্রশ্ন ছাড়াও এখানে আরো কি প্রশ্ন হয় তোমাদের, জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা, তাছাড়াও লাইন তুলে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তবে এই 3টে প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো, যদি 5 মার্কসেরই গোটা প্রশ্ন থাকে তাহলে এইরকম প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব রয়েছে। আচ্ছা, এটা গেল জ্ঞানচক্ষু। বহুরূপী থেকে খুব কম প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো বহুরূপী থেকে কি দেওয়া আছে, হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য আলোচনা করো। হরিদার জীবন এবং জীবিকা তো নাটকীয় বৈচিত্র্য ভরপুর, তো তার সেই জীবনের নাটকীয় বৈচিত্র্যটা এখানে তোমাদের দেখে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি আছে, হরিদার চরিত্র আলোচনা করো। হরিদা যে বহুরূপী গল্পের যে নায়ক চরিত্র হরিদা, তার যে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেগুলো তোমাদের দেখে রাখতে হবে। তাহলে প্রত্যেকটা প্রত্যেকটা গল্প থেকে একটা করে কিন্তু চরিত্র রয়েছে। এখানে তপনের চরিত্র, এখানে হরিদার হরিদার চরিত্র, এখানে অপূর্ব চরিত্র। ঠিক আছে, তো প্রত্যেকটা গল্প থেকে চরিত্র এবং নামকরণ তোমাদের দেখে রাখতেই হবে, তার সঙ্গে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো দেখো। এখানে বহুরূপী গল্পের নামকরণের সার্থকতা। এই গেল বহুরূপী থেকে 3টে প্রশ্ন। গল্প থেকে আর একটা গল্প তোমাদের এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পথের দাবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই পথের দাবি গল্পটি তোমরা দেখো কি কি প্রশ্ন দেওয়া আছে এখানে। অপূর্ব চরিত্র আলোচনা করো, অপূর্বের যে চরিত্র সেটা, এবং গিরিশ মহাপাত্রের পোশাক ও তার চেহারার যে বর্ণনা, তার পোশাক পরিচ্ছদ এবং চেহারার বর্ণনাটাও তোমাদের দেখে রাখতে হবে। তাহলে গল্প থেকে মোট এখানে 8টি প্রশ্ন দেওয়া হলো, এর মধ্যে আসার সম্ভাবনা খুব বেশি। তোমরা এটাকে সাজেশন হিসেবে নিতে পারো। গল্প থেকে তোমাদের একটা কোশ্চেন করতে হবে 5 মার্কসে। আমরা গল্পের পরে চলে যাচ্ছি কবিতাতে। দেখো কবিতা থেকে তোমাদের কবিতাও রয়েছে বেশ কয়েকটা, তার মধ্যে আমরা বেছে নিয়েছি এই বছরের জন্য ইম্পর্টেন্ট হিসেবে কোনগুলো, অসুখী একজন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান। দেখো দেখতে মনে হচ্ছে 1 2 3 4 5টা কবিতা, কিন্তু 5টা কবিতা থাকলেও প্রত্যেকটা কবিতা থেকে কিন্তু আমরা একেবারে শর্ট লিস্ট করে সব থেকে যেগুলো না করলেই নয় এবং যেগুলো করলে আসার সম্ভাবনা খুব বেশি, সেই রকমই একটা সাজেশন তোমাদের কাছে নিয়ে এসেছি। অসুখী একজন থেকে মাত্র 2টো প্রশ্ন দেখো। কি কি, কবিতায় কাকে কেন অসুখী বলা হয়েছে, অর্থাৎ অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা হচ্ছে এবং কেন অসুখী বলা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে
কথক চলে যাওয়ার পর সেই স্থানের ভয়ানক পরিস্থিতি আলোচনা করো। অর্থাৎ কি, কথক অর্থাৎ এখানে অসুখী একজন কবিতায় কথক যখন সেই স্থান থেকে, যুদ্ধময় পরিস্থিতিতে সেই স্থান থেকে চলে গেল, তারপর সমস্ত সমতলে কি কি ঘটনাগুলো ঘটলো সেই ঘটনাগুলো তোমাকে মনে রাখতে হবে, এবং এই প্রশ্নের উত্তরটাই হবে সম্পূর্ণ সেই কথাগুলো। অর্থাৎ অসুখী একজন কবিতার যে দুটো পেজ রয়েছে তার মধ্যে লাস্ট পেজটা পুরোটাই এই প্রশ্নের উত্তরটা হবে। আচ্ছা, আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই কবিতা থেকে আমরা একটাই প্রশ্ন বেছে নিয়েছি এবছরের জন্য তোমাদের। প্রশ্নটা কি, কবিতায় কবি বেঁধে বেঁধে থাকার কথা কেন বলেছেন? বেঁধে বেঁধে থাকা মানে কি? বেঁধে বেঁধে থাকা অর্থাৎ একজোট হয়ে থাকা। কবি কেন একজোট হয়ে থাকতে বলেছেন সেই যুদ্ধময় পরিস্থিতিতে, বা সেই পরিস্থিতিতে কবি কেন একজোট হয়ে থাকতে বলেছেন, এটা আমরা বেছে নিয়েছি এই বছরের জন্য। প্রলয়োল্লাস, প্রলয়োল্লাস কবিতাতে কি বলা হচ্ছে? প্রলয়োল্লাস কবিতার মূল ভাব অর্থাৎ কবি কি বোঝাতে চাইছেন, এই কবিতাটার মধ্য দিয়ে তিনি কি বোঝাতে চাইছেন, এর অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো। অন্তর্নিহিত অর্থ বলুক বা মূল ভাব বলুক, বা কবি এই কবিতার মধ্য দিয়ে কি ফুটিয়ে তুলতে চেয়েছেন, সমস্ত উত্তরগুলো কিন্তু এই মূল ভাবটার মধ্যেই লুকিয়ে আছে। মূল ভাব করলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে। এছাড়া 2 নম্বর প্রশ্ন কি আছে? ধ্বংসের পরিবেশেও কবি কিভাবে আশার বাণী শুনিয়েছেন তা কবিতা অবলম্বনে লেখো। অর্থাৎ প্রলয়োল্লাস কবিতায় যে মহাকাল এগিয়ে আসছে তিনি কিসের দেবতা? তিনি ধ্বংসের দেবতা। তো তিনি তো ধ্বংস করবেন, কিন্তু তিনি বলেছেন যে ধ্বংস করলেও কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন। অর্থাৎ কি, ধ্বংস দেখে ভয় পাওয়ার কিছু নেই, সেখানেই কি হবে, সেখানেই নতুন সৃষ্টি লুকিয়ে আছে। তো সেই প্রশ্নটা এখানে তোমাদের দেওয়া রয়েছে, এটাও তোমাদের দেখে নিতে হবে। তাহলে প্রলয়োল্লাস কবিতা থেকে দুটো প্রশ্ন, আয়রো বেঁধে বেঁধে থেকে একটা, অসুখী একজন থেকে দুটো। সিন্ধু তীরে থেকেও খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে জ্ঞান। টোটাল তোমাদের এই কবিতাগুলো দেওয়া হয়েছে, তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান এবছরের জন্য। এই দুটোর থেকে একটা আসার সম্ভাবনা খুব বেশি, এবং সেগুলো কোনটা? সিন্ধু তীরে থেকে একটাই প্রশ্ন, পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতনা ফিরে পেল? এই পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেল, পদ্মা তাদের কিভাবে চেতনা ফিরিয়ে আনলো, সেই প্রশ্নটা তোমাদের দেখে যেতে হবে সিন্ধু তীরে থেকে। তাহলে একটাই প্রশ্ন। এবার আসছি অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গানে কি আছে? অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, এর তাৎপর্য। এই যে লাইনটা, এই লাইনটার তাৎপর্য ব্যাখ্যা করতে হবে। 2 নম্বর প্রশ্ন কি আছে? কবিতায় কবি যুদ্ধবিরোধী মনোভাব কিভাবে ফুটিয়ে তুলেছেন, বা কবিতার মধ্যে কবির যুদ্ধবিরোধী মনোভাব, অর্থাৎ অস্ত্রের বিরুদ্ধে তো তিনি গানকে অস্ত্র করছেন, তো সেই যুদ্ধবিরোধী মনোভাব কিভাবে ফুটে উঠছে সেটা তোমাদের এখানে আলোচনা করতে হবে। তাহলে কি বললাম, এবছরের জন্য সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান, আশা করা যায় এই দুটোর থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে। এছাড়াও তোমাদের এই কবিতাগুলো দেখে রাখতে হবে। এখানে আমরা আফ্রিকা বাদ দিয়েছি, তারপর অভিষেক বাদ দিয়েছি। তো এই ধরনের কবিতাগুলো আমরা বাদ দিয়েছি এই বছরের জন্য। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি কোথায়? নাটকে। নাটক, দেখো নাটকে কি আছে? নাটক আমাদের একটাই নাটক সিরাজউদ্দৌলা, সেখান থেকে প্রশ্ন আসবেই, এবং সেটাই তোমাদেরকে করতে হবে, এর কোনো অপশন নেই। তাহলে এখানে সিরাজউদ্দৌলার কি প্রশ্ন দেওয়া আছে? সিরাজের চরিত্র আলোচনা করো। সিরাজের চরিত্র, সিরাজের চরিত্র থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঘোষেটি বেগমের চরিত্র। সিরাজের চরিত্রের থেকেও বেশি ইম্পর্টেন্ট ঘোষেটি বেগমের চরিত্র। তারপর লাইন তুলে কিছু প্রশ্ন আসতে পারে, তার মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ লাইন সেগুলো হচ্ছে জানি না আজ কার রক্ত চাই, এই লাইনটি, এবং রাক্ষসী পলাশী, এই দুটো লাইন খুব ইম্পর্টেন্ট। এছাড়াও আরো কিছু লাইন আছে, সেগুলো দেখে রাখা উচিত, কিন্তু এই দুটো লাইন বেশি গুরুত্বপূর্ণ, তাই আমরা এই দুটোকে এখানে তুলে ধরেছি। 4 নম্বর প্রশ্নটা কি আছে? আমার রাজ্য নাই, রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা, বক্তা কে, তার প্রতিহিংসার কারণ কি? তার প্রতিহিংসার কারণটা কি? ঘোষেটি বেগমের প্রতিহিংসার কারণটা কি, এখানে তোমাদেরকে ফুটিয়ে তুলতে হবে। এছাড়াও আমরা এই প্রশ্নগুলো খুব কম, মাত্র 4টে দিয়েছি, তোমাদের একটা করতে হয়। এছাড়াও এখানে মির্জাফরের চরিত্র বা সিরাজ কিভাবে সবাইকে একজোট করেছিলেন, সিরাজ কিভাবে তার সভাসদদেরকে বা কেন সভাসদদেরকে একজোট করার চেষ্টা করেছিলেন, তারা ষড়যন্ত্রকারী জেনেও, এই প্রশ্নগুলো তোমাদের দেখে রাখা উচিত। আচ্ছা, এই ছিল নাটক। এবার আমরা চলে যাচ্ছি প্রবন্ধতে। দেখো প্রবন্ধ তোমাদের দুটো রয়েছে, একটা হারিয়ে যাওয়া কালিকলম, আর একটা হচ্ছে
বাংলা ভাষার বিজ্ঞান। তো এই হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষার বিজ্ঞান থেকে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে তার মধ্যে তোমাদের যে কোনো একটা করতে হবে, দুটো থেকে থাকবে তার মধ্যে একটা করতে হবে। এখানে আমরা খুবই শর্ট করে দিয়েছি, মাত্র 3টি প্রশ্ন, খুব শর্ট। দেখো প্রথম প্রশ্নটা কি, হারিয়ে যাওয়া কালি কলম থেকে আছে, লেখকরা কিভাবে কালি কলম এবং কাগজ তৈরি করতেন আলোচনা করো। কিভাবে তারা কালি তৈরি করতেন, কাগজ তৈরি করতেন এবং কলম তৈরি করতেন, এটা লিখতে হবে। এখানে আরো একটা প্রশ্ন হয়, এই প্রশ্নের উত্তরটাই ওই প্রশ্নের উত্তরে লেখা যাবে। সেটা হচ্ছে কি না, রীতিমতো অনুষ্ঠান। রীতিমতো অনুষ্ঠানটা কি রকম অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠান আর এই যে কালি কলম কাগজ তৈরি করা, উত্তর দুটো কিন্তু একই থাকবে। ফাউন্টেন পেন কে সৃষ্টি করেন, 2 নম্বর প্রশ্ন, ফাউন্টেন পেন কে সৃষ্টি করেন, তার ইতিহাস লেখো। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার বিজ্ঞান থেকে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধাগুলি কি কি। বাংলা ভাষায় যে বিজ্ঞান চর্চা করার সময় যে বাধার সম্মুখীন হতে হয় সেগুলো কি কি। আচ্ছা, এখানে বলে রাখি, এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি এইগুলো শুধুমাত্র, এগুলো 5-এর জন্য, এগুলো 5-এর জন্য। আমাদের এখান থেকে 3 থাকতেও পারে, কিন্তু এগুলো বেশি ইম্পর্টেন্ট কিসের জন্য, 5-এর জন্য। আমরা তোমাদের 5 মার্কসটা আগে রেডি করলাম, সাজেশন দিলাম। এবার কিছুদিন পরেই আমরা তোমাদের পরীক্ষার আগে আগে কি করব, যে শর্ট প্রশ্ন 1 এবং 3 কোন ধরনের প্রশ্ন আসবে সেগুলো অধ্যায় ভিত্তিক আমরা এই চ্যানেলে নিয়ে আসবো, তোমরা সঙ্গে অবশ্যই থাকবে। আচ্ছা, কোনি থেকে আমরা কয়েকটা প্রশ্ন বেছে নিয়েছি। কোনিতে মোট 2টো প্রশ্ন তোমাদের লিখতে হবে, 3টে প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টো লিখতে হবে। এখানে 9টা প্রশ্ন দেওয়া আছে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, আচ্ছা 1 সেকেন্ড। প্রথম প্রশ্ন কি আছে, দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে কোনি কিভাবে উন্নতির শিখরে পৌঁছেছিল আলোচনা করো। অর্থাৎ কোনি কিভাবে দারিদ্রতাকে হার মানিয়ে এবং তার বিরুদ্ধে যে বঞ্চনা করা হচ্ছিল, তাকে ক্ষিতীশের সে স্টুডেন্ট বলে তাকে কিভাবে সব জায়গা থেকে বাদ দেওয়ার যে ষড়যন্ত্র হচ্ছিল, সেই সমস্ত কিছুকে হার মানিয়ে সে কিভাবে উন্নতির শিখরে পৌঁছালো, সে কিভাবে জীবনে জয়লাভ করলো, সেটা তোমাকে লিখতে হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোনির চরিত্র আলোচনা করো। কোনি অর্থাৎ কনকচাপা পালের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর প্রশ্ন, বিষ্ণুধরের ডায়েটিং এর বর্ণনা। বিষ্ণুধর কি কি খেত, অর্থাৎ তার মতে সে ডায়েটিং করছে অথচ সে তার খাওয়ার যে পরিমাণটা, সেই পরিমাণটা যে কি বিশাল, সেটা তোমাকে এখানে লিখতে হবে। 4 নম্বর কি, ক্ষিতীশ এবং লীলাবতীর চরিত্র। অর্থাৎ আমরা এখানে চরিত্র পেয়ে যাচ্ছি কোনি, ক্ষিতীশ এবং লীলাবতী, এই 3টি প্রধান চরিত্র। এছাড়াও আরো অপ্রধান চরিত্রগুলো রয়েছে, কিন্তু আমরা এখানে হিয়ামিত্র যেমন একটা চরিত্র রয়েছে, কিন্তু এখানে আমরা কোনি, ক্ষিতীশ, লীলাবতী এই কোটাকে আমাদের দেখতেই হবে। হিয়ামিত্র দেখো বা না দেখো, আর যদিও বা পড়ে যায় হিয়ামিত্র, সেক্ষেত্রে তোমাকে কয়েকটা চারিত্রিক বৈশিষ্ট্য তার মনে করে সেগুলো লিখতে হবে। আচ্ছা, 5 নম্বর কি আছে, তোর আসল লজ্জা জ্বলে তোর আসল গর্ব জ্বলে, ব্যাখ্যা করো। অর্থাৎ এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া এখানে একটা লাইন বলে দিই তোমাদের, ফাইট কোনি ফাইট, এই যে লাইনটা আছে ফাইট কোনি ফাইট, ফাইট কোনি ফাইট, এই কথাটা, এই লাইনটা যদি আসে, এই লাইন এবং এই প্রশ্ন দুটো কিন্তু এর যদি ব্যাখ্যা পড়ে, তখন কিন্তু এই দুটো প্রশ্ন এক থাকবে। এটাও তোমাদের খেয়াল রাখতে হবে, এই যে এখানের প্রশ্নগুলো দেওয়া আছে হুবহুব হয়তো এই প্রশ্নগুলো এলো না, কিন্তু এই প্রশ্নগুলো যদি তোমরা রেডি করে যাও এবং একটু যদি মাথা কাটাও, দেখবে যে প্রশ্নগুলো তোমাদের পড়েছে সেগুলো কিন্তু এই প্রশ্ন থেকেই তোমরা তথ্য নিয়ে সেখানে লিখতে পারছো। তো সেটাও খেয়াল রাখতে হবে যে হুবহুব না পড়লেও কাছাকাছি থাকবে প্রশ্নগুলো, এবং এই উত্তর মুখস্থ করলেই তোমরা কিন্তু ওগুলো লিখতে পারো। যেমন ধরো ফাইট কোনি ফাইট, এর সঙ্গে এই প্রশ্নটা দেখলে সাদৃশ্য নেই, কিন্তু উত্তরটা একই উত্তর। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন কি, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল। এটা কিছুটা এই 1 নম্বর প্রশ্নের মতোই কিছুটা, কোনি কিভাবে সাঁতার দলে জায়গা পেল, কিন্তু 1 নম্বরের মতো হলেও এখানে কিন্তু অন্য কথা লিখতে হবে, তাই এটাকে এই 6 নম্বরে তুলে ধরা হয়েছে। কি অন্য কথা লিখতে হবে, কারণ হচ্ছে তাকে, এটা এখানে একটু উত্তরটা বলে দিই তোমাদের কোন জায়গাটা, না হলে তোমাদের এটার সঙ্গে গুলিয়ে ফেলবে তোমরা। কিভাবে সাঁতার দলে জায়গা পেল, আসলে দারিদ্রতা এবং বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে নয়, সে যে সাঁতার পেল কার দৌলতে, প্রণবেন্দু বিশ্বাস। এই যে প্রণবেন্দু বিশ্বাস, হিয়া মিত্রের বালিগঞ্জ সুইমিং ক্লাবের যে ট্রেনার, সে কিভাবে কোনিকে সাঁতার দলে জায়গা করে দিল, কিভাবে সে লড়াই করে কোনির জন্য জায়গা করে দিল, সেই অংশটা কিন্তু এখানে লিখতে হবে। এখানে কোনির লড়াই নয়, এখানে
প্রণবেন্দু বিশ্বাস কিভাবে তার জন্য ব্যবস্থা করে দিল সেটা, বাংলা সাঁতার দোলে তাই। 7 দাগের প্রশ্ন কি আছে, ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছিল? এই সম্পূর্ণ অভিযোগগুলো খেয়াল রাখতে হবে এই বছরের জন্য। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু কোনি থেকে খুব গুরুত্বপূর্ণ। যেমন 8 নম্বর, 7, 8, 9 এই প্রশ্নগুলো এবছরের জন্য, 5, 7, 8, 9 এই প্রশ্নগুলো এবছরের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা এবারে বেশি। এবারে চারিত্রিক বৈশিষ্ট্য, ডায়েটিং এর বর্ণনা, কিভাবে লড়াই করলো, এই প্রশ্নগুলোর থেকেও এই যে 5, 7, 8, 9 এই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে, কিন্তু তবুও এগুলো বাদ দিলে চলবে না, আসতেও পারে এখান থেকে। তো ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ সেটা তোমরা যেমন খেয়াল রাখবে, তেমনি প্রজাপতি কি, সেটি কিভাবে ডানা মেলে দিয়েছিল। প্রজাপতি কি? প্রজাপতি হচ্ছে লীলাবতীর যে দোকানটা তার নাম দিয়েছিল লীলাবতী কি প্রজাপতি। তো তা কিভাবে ডানা মেলেছিল, অর্থাৎ মাত্র কয়েকদিনে কিভাবে ডানা মেলে দিয়েছিল সেটা খেয়াল রাখতে হবে। এছাড়া 9 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, কে কেন এই মন্তব্য করেছেন? ক্ষিতীশ কেন এই মন্তব্য করেছেন সেটা তোমাদের এখানে একটু দেখে রাখতে হবে, কারণ এই ধরনের প্রশ্নগুলো তোমাদের থাকবে। এছাড়া এই প্রশ্নগুলো করলে আশা করে যে তোমরা সমস্তগুলোই কমন পেয়ে যাবে, তবুও পুরো টপিকটা যদি তোমাদের আরো ভালো করে জানা থাকে তাহলে এখান থেকে কোনো প্রশ্নই আশা করি তোমাদের আটকানোর কথা নয়। আচ্ছা, আমরা চলে এসেছি প্রবন্ধের আলোচনাতে। প্রবন্ধে কি বলা আছে? প্রবন্ধে বলা আছে বিজ্ঞান মানব জীবন 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বিজ্ঞান কুসংস্কার, 3 নম্বর আছে বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ বা বিজ্ঞানের ব্যবহার অপব্যবহার। আশীর্বাদটা ব্যবহার, অভিশাপটা হচ্ছে অপব্যবহার, তাই তো? আচ্ছা, 4 নম্বর হচ্ছে মানব জীবনে বিজ্ঞানের দান কি। 5 নম্বর বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। 6 নম্বর আছে একজন বাঙালি বিজ্ঞানী। 7 নম্বর দেওয়া আছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 8 নম্বর আছে বিশ্ব উষ্ণায়ন। 9 নম্বর আছে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। আমরা এইখান থেকে এই যে তিনটে দেওয়া আছে পরিবেশ সংক্রান্ত এবং ওপরের 6টা দেওয়া আছে বিজ্ঞান সংক্রান্ত। তো এইগুলোর মধ্যে থেকে আশা করে যাই চলে আসবে। এছাড়াও তোমাদের অপশন থাকবে, সেগুলো হচ্ছে যেমন বাংলার উৎসব, হ্যাঁ, বর্ষণ মুখর দিন, এই ধরনের যে সহজ ধরনের যে প্রবন্ধগুলো সেগুলো তোমরা কমন পেয়ে যাবে। এছাড়া আমরা এখানে সাজেশনে আরেকটা ব্যাপার দেওয়া হয়নি, সেটা হচ্ছে কি প্রতিবেদন। তোমাদের প্রতিবেদন রয়েছে। প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি এই বছরের জন্য রক্তদান শিবির, হ্যাঁ, তারপর মোবাইলের সুফল কুফল, এই ধরনের যে প্রতিবেদনগুলো, তারপর গাছ লাগানোর কথা এবং অ্যাক্সিডেন্ট, এই ধরনের প্রতিবেদনগুলো এবার কিন্তু আসার সম্ভাবনা খুব রয়েছে। আর একটা কথা বলি, এক্ষুনি ভিডিওটা স্কিপ করো না, আরো দুটো কথা তোমাদের বলে নি, তারপর ভিডিওটা শেষ করছি। একটা হচ্ছে আমরা এই যে বাংলা সাজেশন নিয়ে এলাম, শুধুমাত্র বাংলা নয়, কিন্তু তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে 7টি সাবজেক্ট, আমরা সম্ভাব্য প্রশ্নাবলী খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে আপলোড করব। তোমরা সঙ্গে থেকো, সমস্ত ভিডিওগুলো তোমরা দেখলে একটা ধারণা তোমাদের তৈরি হবে যে কি ধরনের 5-এর প্রশ্নগুলো আসতে চলেছে এবার। এবং এই প্রশ্নগুলো হুবহুব না এলেও আশা করছি তোমরা এখান থেকে কমন পাবেই পাবে, এবং কয়েকটা 5ও যদি তোমরা কমন পাও তাহলে তোমাদের তো 5 নম্বরের মোট কবিতা থেকে একটা, গল্প থেকে একটা, প্রতিবেদন থেকে লিখতে হচ্ছে এবং কোনি থেকে, এই যে 4-5টা 4 এবং 5-এর লিখতে হচ্ছে, এর মধ্যে যদি তোমরা 3টাও কমন পেয়ে যাও, বাকি দুটো তোমরা যদি নিজেরা একটু টপিকগুলো পড়ে নিয়ে যদি লিখতে পারো, তাতেও কিন্তু তোমাদের অনেকটাই আশা করি লাভ হবে। আর বাংলার জন্য আমি বলবো যে এই সাজেশন ছাড়াও এরপরে আমরা ভিডিও আনতে চলেছি প্রত্যেকটা অধ্যায় থেকে কোন ধরনের শর্ট প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন আসবে সেইগুলোর আলোচনা। তো সঙ্গে থাকো, জুড়ে থাকো। আজ এতদূর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।